রাত তখন গভীর, বাইরের আকাশটা মেঘলা। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে মালবাহী ট্রেনের একটানা কু ঝিকঝিক শব্দ। অর্পণ তার পড়ার টেবিলের টিমটিমে আলোয় বসে ল্যাপটপের নীলচে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। নিঃসঙ্গতা যখন অভ্যাসে পরিণত হয় তখন নীরবতাও ভারী শোনায়। ঠিক সেই মুহূর্তে তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটি অপরিচিত নাম্বার থেকে আসা টেক্সট মেসেজ। তুমি কি কাল আসবে? আমি নীল শাড়িটা পরবো ঠিক করেছি। অর্পণ ভ্রুকুচকে মেসেজটার দিকে তাকিয়ে রইল। সে জানে এটা ভুল নাম্বার এসেছে। সাধারণত এমন মেসেজ সে এড়িয়ে যায়, কিন্তু আজ কেন যেন তার ক্লান্ত মস্তিষ্কে এক টুকরো কৌতূহল উকি দিল। সে উত্তর লিখল, সরি, আপনি বোধহয় রং নামে মেসেজ পাঠিয়েছেন। আমি আপনাকে চিনি না। খানিকক্ষণ নিস্তব্ধতা। অর্পণ ভেবেছিল ওবাস থেকে হয়তো আর কোনো সাড়া আসবে না, কিন্তু মিনিট পাঁচেক পর আবার ফোনটা কেঁপে উঠল। এবার কোনো অজুহাত বা দুঃখ প্রকাশ নয়, বরং একটা বিষণ্ণ প্রশ্ন। ভুল নাম্বার হতে পারে, কিন্তু এই ভুলটা কি খুব বেশি ক্ষতি করে দিল আপনার? মাঝে মধ্যে অচেনা মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না আপনার? অর্পণ জানালার দিকে তাকালো। কাচের ওপাশে বৃষ্টির ফোঁটা জমতে শুরু করেছে। এই শহরে সবাই কত একা, অথচ সবাই কত কাছাকাছি। সে টাইপ করল, না, ক্ষতি করেনি। আসলে এই শহরে অপরিচিত মানুষটাই তো সবচাইতে বেশি নিরাপদ। আমি অর্পণ। আপনার নাম? ওপাশ থেকে উত্তর এলো না, শুধু কয়েকটা ডট চিহ্ন ভেসে উঠল টাইপিং ইন্ডিকেটরে। অনেকক্ষণ পর একটা মাত্র শব্দ এলো, নীলাঞ্জনা। অর্পণ মনে মনে নামটাকে উচ্চারণ করল, নীলাঞ্জনা। কোনো এক অচেনা নারীর কণ্ঠস্বর যেন তার কানে বিঁধে রইল। সে জানালার বাইরে বৃষ্টির ছাড় দেখতে দেখতে ভাবল, একটি ভুল নাম্বার কি কখনো সঠিক ঠিকানায় পৌঁছে দিতে পারে কাউকে? পরদিন সকালটা ছিল অদ্ভুত রকমের মায়াবী। রাতের বৃষ্টির পর ধোয়া আকাশটা যেন নীল মখমলের মতো স্বচ্ছ। অর্পণ তার বারান্দায় দাঁড়িয়ে কফির মগে চুমুক দিচ্ছিল। রাস্তার ধারে শিরিষ কাছটা থেকে জল ঝরছে টুপটাপ করে। তার মনটা আজ বারবার ভোরের দিকে চলে যাচ্ছিল। নীলাঞ্জনা নামে সে মেয়েটি, যার কণ্ঠ সে কখনো শোনেনি, যার মুখ সে দেখেনি, সে কি এখনো জেগে আছে? অর্পণ ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ইতস্তত করল, তারপর খুব সাধারণ একটা কথা লিখল, গুড মর্নিং। কাল রাতের বৃষ্টির পর আজ শহরটা খুব শান্ত লাগছে। আপনার জানলার বাইরেও কি এমন বেজা সকাল নেমেছে? অনেকক্ষণ কোনো উত্তর এলো না। অর্পণ অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফাইলপত্রের ভিড়ে কিবোর্ডের খটখট শব্দে সে প্রায় ভুলে গিয়েছিল ভোরের সেই মেসেজটার কথা। ঠিক দুপুরবেলা যখন রোদের তেজ বাড়তে শুরু করেছে, তখন ফোনটা বেজে উঠল। আমি বৃষ্টি দেখতে ভয় পাই অর্পণ। আজ মেঘ সরিয়ে যে রোদ উঠেছে, সেটুকুই আমার পাওনা। অর্পণ মেসেজটা পড়ে থমকে গেল। ছোট্ট একটা বাক্য, কিন্তু তার গভীরে লুকিয়ে থাকা বিষণ্ণতা অর্পণকে ভাবিয়ে তুলল। সে বুঝতে পারল ওপাশে থাকা মানুষটি খুব হিসেব করে শব্দ খরচ করে, যেন বেশি কথা বললে মনের গোপন কোনো ক্ষত প্রকাশ হয়ে পড়বে। অর্পণ অফিসের চেয়ারে হেলান দিয়ে ভাবল, নীলাঞ্জনা কি কোনো বন্দি জীবনের গল্প বলছে, নাকি সে নিজেই নিজের চারপাশে একটা দেওয়াল তুলে রেখেছে? সে বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তার মোড় থেকে একগুচ্ছ রজনীগন্ধা কিনল। সে জানে না বাড়িতে কোনো ফুলদানি নেই, তবুও ফুলের ঘ্রাণটা তাকে এক অদ্ভুত সহচর্য দিচ্ছিল। যে ফুলের একটা ছবি তুলে পাঠিয়ে দিল সে নাম্বারে। মাঝে মধ্যে রোদ বা বৃষ্টি নয়, অল্প একটু সুবাসও দিনটাকে বদলে দিতে পারি। এই ফুলগুলো আপনার জন্য। রাতের দিকে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে এলো, তখন নীলাঞ্জনার কাছ থেকে একটি সংক্ষিপ্ত কিন্তু ভারী উত্তর এলো। সুবাস কি ফোনের ওপার থেকে পাওয়া যায়? তবে সাদা রংটা আমার প্রিয়। ধন্যবাদ। অর্পণ বিছানায় শুয়ে সিলিং ফ্যানের ঘূর্ণি দেখতে দেখতে ভাবল, নীলাঞ্জনা মানুষটা খুব মিতভাষী, কিন্তু তার প্রতিটি শব্দে যেন এক একটা গভীর হ্রদ। সে কি পারবে এই হ্রদের অতলে পৌঁছতে?
নাকি এই ভুল নম্বরের সম্পর্কটি কেবল শব্দের মায়াজালে আটকে থাকবে? সপ্তাহ ঘুরে গেল। অর্পণ আর নীলাঞ্জনার মধ্যে এখন আর প্রতিদিন কথা হয় না, তবে একটা অদৃশ্য রুটিন তৈরি হয়েছে। অর্পণ যখন সকালে কাজে বেরোয়, সে শহরের কোনো একটা ব্যস্ত মোড়ের ছবি পাঠায়। কখনো এক চিলতে আকাশ, কখনো ট্রাফিক জ্যামে আটকে থাকা কোনো বিষণ্ণ রিক্সাওয়ালার মুখ। সে চায় নীলাঞ্জনা তার চোখের দিকে বাইরের জগৎটাকে দেখুক। নীলাঞ্জনা খুব কম কথা বলে, তার উত্তরগুলো কখনো কখনো শুধু একটা বা আচ্ছাতে সীমাবদ্ধ থাকে। কিন্তু অর্পণ লক্ষ্য করেছে, যেদিন সে কোনো ছবি পাঠাতে দেরি করে, সেদিন নীলাঞ্জনা নিজেই সংক্ষেপে জিজ্ঞাসা করে, আজ কি আকাশ খুব বেশি পরিষ্কার? অর্পণ বুঝল নীলাঞ্জনা বাইরে বেরোয় না, হয়তো বেরোতে পারে না। তার নিভৃত প্রকোষ্ঠ অর্পণের পাঠানো এই এক টুকরো ছবিগুলোই বাতায়ন হয়ে দাঁড়িয়েছে। একদিন মাঝরাতে অর্পণ খুব অস্থির বোধ করছিল। সে ছাদে গিয়ে দাঁড়ালো। শহরটা তখন ঘুমিয়ে, শুধু ল্যাম্পপোস্টের হলুদ আলোয় ভিজে রাস্তাটা চকচক করছে। সে ফোনটাকে হাতের মধ্যে নিল। নীলাঞ্জনা, আপনি কি কখনো খুব একা বোধ করেন? এমন একা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ যেন মনে হয় অনেক জোরে হচ্ছে। আজ আপনাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। ছবি নয়, অন্তত একবার ফোন করি। অর্পণ মেসেজটাকে পাঠিয়ে দিয়ে বুক দুরু দুরু করে অপেক্ষা করতে লাগলো। আজকে 7 দিনে সে প্রথমবার একটু বেশি আবদার করে ফেলেছে। প্রায় আধা ঘন্টা পর ফোনটা কেঁপে উঠল। কোনো কল নয়, একটি টেক্সট। আমি কথা বলতে পারি না অর্পণ। আমার পৃথিবীটা নিঃশব্দ। যে নীল শাড়িটার কথা প্রথম দিন বলেছিলাম, সেটা পরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে খুব পূর্ণ মনে হয়, কিন্তু মুখ খুললেই শূন্যতা। অর্পণের হাতের ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলাঞ্জনা কথা বলতে পারে না। তার সেই ভুল নম্বরের মেসেজটা আসলে ছিল একতরফা এক আকাঙ্ক্ষার প্রকাশ। অর্পণ দীর্ঘক্ষণ কোনো উত্তর দিতে পারল না। তার চোখের সামনে ভেসে উঠল এক বিষণ্ণ মেয়ের মুখ, যে নীল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ বের হয় না। অর্পণ ধীর গতিতে টাইপ করল, শব্দ দিয়ে কি হবে নীলাঞ্জনা? পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো তো নিঃশব্দে ঘটে। আমি আপনার নিরাপত্তাকেই শুনতে চাই। আপনি কি আমাকে সেই অনুমতি দেবেন? ওপাশ থেকে আর কোনো মেসেজ এলো না। শুধু অর্পণ অনুভব করল বাতাসের আর্দ্রতা হঠাৎ যেন বেড়ে গেছে। দূর থেকে কোনো এক নৈশপ্রহরী বাঁশি বাজিয়ে জানান দিচ্ছে যে রাত এখনো শেষ হয়নি। নীলাঞ্জনার সেই স্বীকারোক্তির পর অর্পণের পৃথিবীটা কেমন যেন বদলে গেল। এখন সে যখন কথা বলে, প্রতিটি শব্দের ওজন মেপে নেয়। সে বুঝেছে নীলাঞ্জনার কাছে কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এক অবর্ণ স্বপ্ন। কয়েকদিন কোনো মেসেজ না পাঠিয়ে অর্পণ শুধু গান রেকর্ড করে পাঠাতে লাগলো। কখনো বৃষ্টির শব্দ, কখনো ঝরা পাতার মচমচে আওয়াজ, আবার কখনো কোনো পুরনো গানের সুর। সে চায় নীলাঞ্জনা তার হয়ে শুনুক। একদিন বিকেলে অর্পণ তার অফিসের ছাদে থেকে সূর্যাস্তের একটি ছবি পাঠালো। গধূলি লাল আভা মেঘের গায়ে লেপ্টে আছে, সাথে লিখল, এই আকাশটা আজ খুব জেদ ধরেছে আপনাকে দেখবে বলে। আমি কি আপনার ঠিকানায় আসতে পারি? আমি কথা বলবো, আপনি শুধু শুনবেন, কোনো উত্তর দিতে হবে না। অর্পণ ভাবল এবারও হয়তো নীলাঞ্জনা এড়িয়ে যাবে, কিন্তু এবার নীলাঞ্জনা নীরবতা ভাঙল। তার উত্তর এলো খুবই দ্রুত, আসুন, তবে আমার পৃথিবী খুব ছোট। আপনি কি সেখানে মানিয়ে নিতে পারবেন? পরের মেসেজে সে তার বাড়ির ঠিকানাটা পাঠিয়ে দিল। শহরের এক কোণে পুরনো ধাঁচের একটা অ্যাপার্টমেন্ট। অর্পণের বুকের ভিতরটা ধক করে উঠল। সম্পর্কেই মোড়ে এসে তার মনে হলো সে কি তবে কোনো মরীচিকার পিছনে ছুটছে। কিন্তু নীলাঞ্জনার প্রতি তার টান এখন এক নিছক কৌতূহল নেই, তা এক গভীর মায়ায় পরিণত হয়েছে। পরদিন বিকেলে অর্পণ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছালো। কলিং বেল টিপতেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, পরনে সেই কাঙ্ক্ষিত নীল শাড়ি, চুলে আলগোছে একটা ক্লিপ আটকানো,
তার চোখের দিকে তাকিয়ে অর্পণ স্তব্ধ হয়ে গেল। সেই চোখে যেমন বিষণ্ণতা আছে, তেমনই আছে এক অসীম তৃষ্ণা। নীলাঞ্জনা মৃদু হাসল, কিন্তু তার ঠোঁট নড়ল না। সে সরে দাঁড়িয়ে অর্পণকে ভিতরে আসার ইশারা করল। ঘরের ভিতরটা খুব গোছানো, চারিদিকে বই আর ইনডোর প্ল্যান্ট। অর্পণ সোফায় বসে পড়ল। নীলাঞ্জনা একটা ডায়েরি আর কলম নিয়ে তার সামনে বসল। সে ডায়েরিতে দ্রুত লিখল এবং অর্পণের দিকে তা এগিয়ে দিল। আমি ভাবিনি আপনি সত্যিই আসবেন। এই প্রথম কেউ আমার নীরবতাকে সম্মান দিয়ে আমার দোরগোড়ায় এলো। অর্পণ ডায়েরিটা হাতে নিয়ে নীলাঞ্জনার চোখের দিকে তাকালো। সে অনুভব করল নীলাঞ্জনা চাইছে এই সম্পর্কটা থাকুক। এই ভুল নাম্বার থেকে শুরু হওয়া গল্পটা যেন কোনো শেষ স্টেশনে গিয়ে না থামে। আমি শুধু আসতে চাইনি নীলাঞ্জনা, আমি থাকতে চাই। যদি আপনি আমাকে আপনার এই নিঃশব্দ পৃথিবীর সঙ্গী হিসেবে মেনে নেন। নীলাঞ্জনা উত্তর দিল না। সে শুধু তার ডায়েরির পাতায় একটা ছোট্ট করে হ্যাঁ লিখল এবং জানালার বাইরের পরন্ত রোদের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন প্রথমবার এক চিলতে জল চিকচিক করে উঠল। এরপর অর্পণ যখন বাড়ি ফিরল, তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কিন্তু সেই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। ড্রয়িং রুমে মা বসেছিলেন গম্ভীর মুখে। মায়ের সামনে রাখা অর্পণের ফোনটা, যা সে ভুল করে বাড়িতে ফিরে গিয়েছিল। অর্পণের বুকের ভিতরটা হিম হয়ে এলো। সে জানে মা নিশ্চয় নীলাঞ্জনার সাথে করা মেসেজগুলো দেখে ফেলেছেন। মা কোনো ভনিতা করলেন না, সরাসরি অর্পণের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন। মেয়েটা নাকি কথা বলতে পারে না? এই মেয়ের সাথে তুই ঘর বাঁধার স্বপ্ন দেখছিস অর্পণ? পাগল হয়ে গেছিস? অর্পণ ধীর পায়ে সোফায় বসল। সে জানত এই ঝড়টা আসবেই। তার মা খুব বাস্তববাদী মানুষ। জীবনের সব কিছুকে তিনি সামাজিক লাভ ক্ষতির দাঁড়িপাল্লায় মাপেন। মানুষের শব্দতেই কি হয় মা? ওর মনটা পৃথিবীর যে কোনো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি সুন্দর। ও কথা বলতে পারে না ঠিকই, কিন্তু অনুভব তো করতে পারে। মা তাচ্ছিল্যের হাসি হাসলেন। দেওয়ালের ওপাশে রাখা বাবার ছবিটার দিকে একবার তাকিয়ে তিনি অর্পণের দিকে ফিরলেন। অনুভব দিয়ে সংসার চলে না বাবা। 5টা মানুষ যখন জিজ্ঞেস করবে তোর বউ কেন কথা বলে না, তখন কি জবাব দিবি? আমি বেঁচে থাকতে অন্তত এই বোবা মেয়েকে আমার বাড়িতে জায়গা দেব না। এটা আমার শেষ কথা। মা উঠে নিচের ঘরে চলে গেলেন এবং সজোরে দরজাটা বন্ধ করে দিলেন। অর্পণ অন্ধকারের মাঝে একা বসে রইল। তার মনে হলো এই মুহূর্তে তার চারপাশে সাজানো জগৎটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সে ফোনটাকে হাতে নিয়ে নীলাঞ্জনা নাম্বারটা খুলল। বারবার টাইপ করল, কিন্তু কিছু পাঠাতে পারল না। নীলাঞ্জনা কি বুঝতে পারবে কেন অর্পণ হঠাৎ চুপ হয়ে গেল? পরদিন নীলাঞ্জনার কাছ থেকে একটি সংক্ষিপ্ত মেসেজ এলো। হয়তো সে মন দিয়ে অনুভব করতে পেরেছিল কোনো একটা বিপত্তি ঘটেছে। আপনার বাড়ির আকাশ কি আজ খুব মেঘলা? যদি ঝোড়ো হাওয়া বয় তবে প্রদীপ আগলে রাখার দরকার নেই অর্পণ। কিছু প্রদীপ নিভে যাওয়াই ভালো। অর্পণ মেসেজটা পড়ে পাথরের মতো বসে রইল। নীলাঞ্জনা আগে বুঝে গেছে সে কথা বলতে পারে না, কিন্তু মানুষের মনের ভাষা পড়তে সে ভুল করে না। অর্পণের দুশ্চিন্তা আর মায়ের জেদ, এই দুইয়ের মাঝখানে পড়ে তাদের সেই ছোট্ট নিঃশব্দ পৃথিবীটা আজ বড্ড অসহায় মনে হচ্ছে। শহরের আকাশে আজ ভ্যাপসা গরম, বৃষ্টির কোনো চিহ্ন নেই, অথচ গুমোট একটা ভাব চারিদিকে। অর্পণ গত 2 দিন ধরে বাড়িতে কারোর সাথে কথা বলছে না। তার মাও পাথরের মতো অনড়। এই নিস্তব্ধতার মাঝেই অর্পণের ফোনে শেষবারের মতো নীলাঞ্জনার বার্তা ভেসে উঠল। বার্তাটি দীর্ঘ নয়, কিন্তু প্রতিটি অক্ষর যেন এক একটা তীরের মতো বিঁধল অর্পণের বুকে। অর্পণ, ভুল নাম্বারে শুরু হওয়া গল্পগুলো খুব বেশি দিন টেকে না। আমি আপনার মায়ের চোখের ভাষা চিনি না, কিন্তু আপনার নীরবতার ভাষাটা গত 2 দিনে খুব স্পষ্ট করে পড়েছি। আপনি বীর হতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব আপনাকে ক্লান্ত করে দিচ্ছে। আমি চাই না আপনার আর আপনার মায়ের মাঝখানে কোনো দেওয়াল হয়ে দাঁড়াতে। অর্পণ পাগলের মতো টাইপ করতে শুরু করল। তার আঙুল কাঁপছিল। নীলাঞ্জনা, আপনি ভুল বলছেন।
আমি মাকে বুঝিয়ে বলবো। আপনি একটু সময় দিন আমাকে, প্লিজ সরে যাবেন না। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর মাত্র একটা বাক্য এলো যা অর্পণকে স্তব্ধ করে দিল। যে শব্দটা আমি কোনো দিনও মুখে উচ্চারণ করতে পারবো না, সেই অভিশাপ হয়ে আমি কারোর জীবনে থাকতে চাই না। ভালো থাকবেন অর্পণ। রজনীগন্ধার সুবাসটুকু স্মৃতির পাতায় থাক। এরপর অর্পণ যতবার কল করল প্রতিবারই যান্ত্রিক নারী কণ্ঠে বলে উঠল, এই নাম্বারটি এখন বন্ধ আছে। নীলাঞ্জনা তার ফোনের সিম কার্ডটি ফেলে দিয়েছে, অথবা নাম্বারটি চিরতরে বন্ধ করে দিয়েছে। অর্পণ ছুটে গেল সেই পুরনো অ্যাপার্টমেন্টে, কিন্তু সেখানে গিয়ে দেখল দরজায় বড় একটা তালা ঝুলছে। পাশের ফ্ল্যাটে লোকটির কাছ থেকে জানতে পারল তারা সকালেই মালপত্র নিয়ে চলে গেছে। কোথায় গেছে তা কেউ জানে না। অর্পণ সেই বন্ধ দরজার সামনে বসে পড়ল। সিঁড়ির অন্ধকার কোণে বসে সে বুঝতে পারল নীলাঞ্জনা তাকে মুক্তি দিয়ে গেল, নাকি নিজেকে চিরস্থায়ী এক খাঁচায় বন্দি করে ফেলল। তার কানের কাছে এখনো বাজছে নীলাঞ্জনা সেই কথা। আমি বৃষ্টি দেখতে ভয় পাই। আজ কোনো বৃষ্টি নেই, তবুও অর্পণের চশমার কাঁচটা নোনা জলে ঝাপসা হয়ে এলো। সে বুঝতে পারল পৃথিবীতে কিছু ভুল নম্বর সঠিক মানুষের কাছে পৌঁছে দিলেও ভাগ্যের কাছে তারা শেষ পর্যন্ত হেরে যায়।